যে শেখ হাসিনাকে হয়তো সেনাবাহিনী ফিরিয়ে আনতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হয়? আচ্ছা, এইটা এই কারণে মনে হচ্ছে যে আমি যে আপনাকে স্ট্র্যাটেজিক ডিসিশন যে কথা বলছি, যেটা দিল্লিতে হবে, তো এটা একা দিল্লিতে তো হবে না। বিকজ শেখ হাসিনাকে যখন দিল্লি পাঠানো হলো অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, তখন কিন্তু উনি ডিজোরে প্রাইম মিনিস্টার। তখনও বিকজ তখনও ওথ হয় নাই, নতুন সরকার আসে নাই। তখন কিন্তু রাষ্ট্রপতি যিনি, উনি কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার জন্য ওনার, শেখ হাসিনার যে অফিস, ইট ওয়াজ সাবসিউম বাই দি প্রেসিডেন্ট, যার জন্য প্রেসিডেন্ট দুইটি কাজ করেছে সরকার আসার আগে। একটি পার্লামেন্ট ডিসলভ করেছিলেন, একটি উনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছিলেন। ঠিক আছে, এই দুইটি কাজ করেছিলেন। পরে রাত্রের দিকে 9টার দিকে যখন সরকার ওঠ নিল, তখন একটা সরকার আসলো, যেটাকে আমি সরকার মনে করি না। তার কারণ হচ্ছে আমি মনে করি দ্যাট দে এট বেস্ট ওয়্যার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি এই কথা বলেছি যে দেখেন, আমার যে 3 চিফস আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 চিফস তাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কিন্তু যোগাযোগের ছিলেন। The Indian Army chief was in regular touch with my army chief. এগুলি তো এখন সবাই জানে, কাজে নতুন কিছু না। তো এই কারণে বলছে যে যখন আপনি পাঠানোর সময় আর্মি ওয়াজ ইনভলভ in conjunction with the Indian Army chief, যার জন্য আপনারা জানেন যে যখন এই ফ্লাইটটা টেক অফ করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে, শেখ হাসিনার ওই এয়ারক্রাফটের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল till such time that they left the আমাদের বাংলাদেশের jurisdiction-এর বাইরে যতক্ষণ যায়। So it was তখন billed as a key flight, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ট্রান্সপন্ডার মিনস that আপনি ওই এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করতে পারবেন না। একটি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করার যা যা আছে, নাম্বার আছে, অমুক তমুক, ওইগুলি কিছু পারবেন না। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী will have to be involved যখন শেখ হাসিনা ফিরবেন। সেনাবাহিনীকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে, জাস্ট সেনাবাহিনী সিকিউরিটি প্রোভাইড করেছে তারেক জিয়াকে নিউজিল্যান্ডে, তো সেখানেও সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি জানেন যে আর্মি অফিসার যাদের ট্রায়াল হচ্ছে তারা কিন্তু জেলে থাকছে না, তারা কিন্তু আর্মি মেসে থাকছে, রাইট? জি। তো শেখ হাসিনা, এটা কে ডিসাইড করেছে? আর্মি ডিসাইড করেছে। এখনো আর্মি কিন্তু আপনি জানেন যে মাঠে আছে। সো আর্মি হ্যাজ সাম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট, সরকারের উপরে কিছু কন্ট্রোল আছে। আর্মি যদি বেরিয়ে যায়, চলে যায়, ল অ্যান্ড অর্ডার এতই খারাপ যে এই সরকারের পক্ষে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এইটাকে ট্যাকেল দেওয়া। বিকজ আপনি এখন পর্যন্ত নাই ইউনুস করলো, নাই আমার এই সরকার করছে। পুলিশ নিডস টু বি মোটিভেটেড। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। ওরাই হলো যারা ল অ্যান্ড অর্ডার দেখবে, যারা ইমপ্লিমেন্ট করবে আপনার আইনগুলি। তো এইটা এখনো পারেন নাই। পুলিশ এখনো কিন্তু সাহস করছে না। এখনো এই কারণে লোকজন গিয়ে কলার ধরে ফেলে পুলিশের, বুঝি। তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে, মোটিভেট করতে হবে। তো এই কারণ ছিল যার জন্য আমি বলেছিলাম বোধহয় একটা টক শোতে বা একটা ইন্টারভিউতে যে সেনাবাহিনী will be involved in the return of শেখ হাসিনা। উনি যেভাবে আপনি পাঠিয়েছেন ওইভাবে ওনাকে পাঠানো হবে এবং আপনার দায়িত্ব সব হবে টু প্রোভাইড সিকিউরিটি টু। উনি তাতে এসে আপিল করবে, কি করবে আমি জানি না। ইট ইজ আপ টু দেম, ইট ইজ আপ টু দ্য লয়ার্স টু ডিসাইড যে কি হবে। তো আমি মনে করি যে she will definitely return.
স্যার আরেকটা কাহিনী সম্ভবত আপনি জানেন যে ইংল্যান্ডের ডাউটি চেম্বারের থেকে একটা চিঠি, শেখ হাসিনার পক্ষে একটা চিঠি দিয়েছে জাতিসংঘকে, ওই যে 1400 মার্ডার হয়েছে এইসব রিপোর্ট নিয়ে। রিপোর্টটাকে আপনি কি পড়েছিলেন এই চিঠিটা স্যার? ওয়ালকার তুর্কের যে রিপোর্টটা আছে, ওই রিপোর্টটা যে একটি ভুয়া রিপোর্ট এইটা বলে এবং অনেক প্রমাণ সহ তারা এটি দিয়েছেন। দেখেন, ওয়ালকার কোর্ট ইজ অ্যাজ বিগ আ ফ্রড অ্যাজ ইউনুস। ইউনুসের বন্ধু ইউনুস বলেছে এইভাবে রিপোর্ট বানায় দাও, রিপোর্ট বানায় দিচ্ছে। ওদের যে রিপোর্টে বলা হয়েছে 1400 লোক, আপনি তো দেখাতেই পারছেন না। এই রিপোর্টটা তো সেম ভ্যালু রিপোর্ট হয়ে গেল যেটা অধিকার করেছিল হেফাজতের এই শাপলা চত্বরে, ওইখানে যে বলেছে এত লোক মেরে ফেলেছে, হেন করেছে, ত্যান করেছে। এখন ওরাই বলছে যে না, এত লোক মারা যায় নাই, যে অধিকারের যে রিপোর্টটা ছিল দ্যাট ওয়াজ টোটালি ভুয়া, দ্যাট ওয়াজ ডান আন্ডার দ্য ইনস্টেন্স অফ দি আমেরিকান ডিপ স্টেট, এবং ওদের অর্থায়নে এগুলি করা হয়েছে। আর এটা প্রমাণ পেয়েছে বিকজ এই ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইজার ওয়াজ শুভ্র, যদিও তার দপ্তর ছিল ইন্ডাস্ট্রিজ, আদিলুর রহমান খান শুভ্র। কত আনফরচুনেট আমাদের দেশ যে আমরা এইভাবে, আমি তো দেখেন সত্যি কথা নিজেকে অনেক দোষ দেই। আমি যখন নিজেকে দেখি এত সমালোচনা আমি নিজেকে নিজে করি, কারণ কি জানেন? বিকজ আমিও তো শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে পার্টিসিপেট করেছি, মামলা খেয়েছি, আই বিন ব্যান্ড ফ্রম প্র্যাকটিস, কত কিছু হয়েছে। কিন্তু আমি সত্যি কথা, আমি জাতির কাছে মাফ চাই যে আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমাকে ওর মধ্যে থাকা উচিত হয় নাই। সেখানে যে এত কনস্পিরেসি হচ্ছে, আমি জানি আমেরিকান কনস্পিরেসি ছিল, আগের থেকেই জানি। আমারও while I was in New York, আমারও দু একজনের সাথে কথাবার্তা হয়েছে। So I knew what was going on, I knew কি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, আমি জানতাম এগুলি। কিন্তু শেখ হাসিনার যে অপপ্রচার, যেহেতু ওয়েস্টার্ন মিডিয়া সবাই মিলে এত অপপ্রচার করেছে, যেটা যতটুকু উনি ঘটিয়েছেন তার চেয়ে অনেক বেশি অপপ্রচার হয়েছে। হ্যাঁ, এইটা সঠিক যে উনি হয়তো অনেক কিছু জানতেনও না, বিকজ ওয়ান্স ইউ আর দেয়ার, আপনার কাছে সব খবর যায় না, আপনাকে যেটা ফিড করা হয় থ্রু ইন্টেল এজেন্সি, সেগুলি আপনার কাছে যায়। ওইটা যদি ম্যানিপুলেটেড রিপোর্টস হয় তাহলেও আপনি ফেসে যাচ্ছেন। এই জন্য আমার মনে হয় যে যারাই ক্ষমতায় যাবেন বা আছেন, লেটস টেক, ওনার একটা চ্যানেল থাকা উচিত প্রাইম মিনিস্টারের বা প্রেসিডেন্টের, যে চ্যানেল দিয়ে, এই চ্যানেলটা কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের ছিল। হুসেন মোহাম্মদ এরশাদ জানতে পারতেন যে আজকে কোন ট্রেন দেরিতে গেছে, কোন প্লেনে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে যে দেওয়া হয়েছে ক্রকারি, কাটলারি, এইগুলি কোন অবস্থায় ছিল, বিকজ ওনার একটা আলাদা চ্যানেল রাখতেন, চ্যানেল দিয়ে উনি খবর রেগুলারলি পেতেন। আই থিঙ্ক দিস ইজ এ গুড থিং, এটা সবাইকে করা উচিত যারাই এই দেশ শাসন করতে চান, না হলে দে উইল বি মিসলেড। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমারও দোষ আছে, যার জন্য আমি জাতির কাছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী যে আমি মুভমেন্টে যেহেতু পার্টিসিপেট করেছি, আমার বিরুদ্ধে যা হয়েছে এইটা আমি মাফ করে দিচ্ছি, এইটা নিয়ে আমার এত না। কিন্তু আমি জাতির কাছে ডেফিনেটলি, বিকজ আজকে আমি যখন ডেভেলপমেন্টের অবস্থা দেখি, আজকে আমি যখন অর্থনীতির অবস্থা দেখি, তখন আমার মনে পড়ে যে হাউ ডিফিকাল্ট ইট ইজ এই ফান্ডস গুলি আনা, এই অর্থায়ন করা, এই বড় বড় প্রকল্প। এবং আমি আপনাকে বলি, অনেকেই বলেন চুরি চামারি, এখন দেখেন চুরি চামারির তো ডাইরেকশন, আমি ধরেন শেখ হাসিনার তো আপনি কোনো ফাইল পাবেন না যে সে
কারাপশন করেছে, ঠিক আছে, ওইটা বিকজ শি হ্যাজ নট ডান দ্যাট। কিন্তু আমাদের এখানে এই যে আমলা আছে, ইঞ্জিনিয়ার আছেন, কন্ট্রাক্টর আছেন, এরা যেভাবে কারাপশনটা করে আলটিমেটলি এই দায়টা কিন্তু নিতে হয় যিনি সরকার প্রধান আছেন। তো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এবং আমি আশা করি যে আমাদের আরো বড় বড় প্রজেক্ট এই সরকার হোক বা আগামীতে যে সরকার হবে ওরা নেবেন। তার কারণ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো আন্ডার ডেভেলপ। আমাদের অনেক 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 কাজ করতে হবে যদি আমরা একটা এই ধরেন ইভেন এই যে এলডিসির থেকে এখন তো আমরা ইউএন কে চিঠি দিয়ে বলেছি যে আমাদেরকে 3 বছর আর এইটা করো না, ডেফার করো আমাদের এই স্টেটাসটা উপরে যাওয়ার। এবং অনেকের কাছে শুনছি যে এটা 6 বছর হলে নাকি আরো ভালো হয়, বিকজ আমাদের অনেক ইন্টারনাল উইকনেসেস আছে। এবং আমরা যদি ওই স্টেটাসে চলে যাই, ডেভেলপ স্টেটাসে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হব আমরা। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং আমি এই সরকারের জন্যই বলছি, হয়তো শেখ হাসিনা থাকলে এই জিনিসগুলি ভালো বুঝতেন যে ওনাকে কি করা দরকার, এখন ডেফারেলের প্রয়োজন আছে কিনা। হয়তো উনি থাকলে ডেফারেলের প্রয়োজন নাও হতো, বিকজ একটা একটা ছিল, ওয়েভ ছিল একটা ডেভেলপমেন্টের। উনি হোক 10,000 জিনিস 30,000-এ হচ্ছে, 20,000-এ হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। বা ব্যাংক লুট হয়েছে, সবকিছু আমাদেরকে দেখতে হবে। এবং কিছু দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। তখন কিন্তু আমি এইগুলি সব পরিকল্পিত। এমনও হতে পারে যে ব্যাংক লুটটা যেটা আছে এইটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করানো হয়েছে, যেন ব্যাংকস গুলির মধ্যে টাকা পয়সা না থাকে এবং যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলি করছেন শেখ হাসিনা, এইগুলি যেন ফ্লপ করে ফর ওয়ান্ট অফ মানি। তবে একটা জিনিস বলি যে শেখ হাসিনার এই একটা ন্যাক ছিল যে হাউ টু ব্রিং মানি, কিভাবে কোত্থেকে আমি টাকা এনে, আমার কাছে টাকা না থাকলে কিভাবে এনে আমি প্রজেক্ট গুলি করতে পারি, এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। She might have been bad in governance, হয়তো ওনার গভর্নেন্স খারাপ ছিল, হয়তো ওনার এই যে গুম খুন এইগুলি, এবং এইটা আমাদেরকে কিন্তু বের করে দেখতে হবে যে গুম খুন এইগুলির মধ্যে তো এই যে ইন্টেল এজেন্সিস গুলি যারা ইনভলভ ছিল, এটা তো আর্মিরই লোক, এটা তো সিভিলিয়ান্স না। তো ওরাই তো করেছে এটা। তো এই যে করেছে এইটা এমনও হতে পারে ওই ডিপ স্টেটের কনস্পিরেসি হতে পারে, যে এত বদনাম করে দেওয়া এগুলি করে যেন আমাদেরকে রিজিম চেঞ্জে সুবিধা। স্যার, আপনি জানেন যে শেখ হাসিনা বলেছেন যে উনি 6 মাসের ভেতরে ফেরত আসবেন। আজকে সম্ভবত এই ভারতের রাষ্ট্রপতি সুশীলা কাকি উনিও বলেছেন যে শেখ হাসিনা ফেরত যাবেন, দেশে যাবেন। আবার উনি দাবি করেছেন যে ওনার পাসপোর্ট ফেরত দিতে বিমান পাঠানোর জন্য জেল রেডি করার জন্য, বা কোন জেলে রাখবে তা। কথাগুলো আপনার কাছে কি মনে হয়? She is a very brave lady. স্যার, আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগেই, যে হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন যে ওনার একটা চেইন ছিল, উনি বিভিন্ন খবরগুলো আলাদাভাবে নিতেন। আমার যতটুকু মনে পড়ে, যেমন সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ, সেনাবাহিনী, ওনারাই ক্ষমতা নিলেন, রিজাইন করালেন সাত্তার সাহেবকে, আবার এরশাদ থেকে ক্ষমতা নিলেন তত্ত্বাবধায়ক সরকার। এরপর আমরা 2001-এও সেম ঘটনাই দেখেছি। তো সেনাবাহিনী শেখ হাসিনাকে বিমানে করে পাঠালো, তাহলে তারা কেন তার কাছ থেকে রিজিগনেশন লেটারটা নিয়ে নিল না, বা কাস্টডিতে নিয়ে নিল না? তখন সাহস করে নাই। মেবি দ্যাট ওয়াজ দি অ্যারেঞ্জমেন্ট। সাহস করে নাই ওরা যত তাড়াতাড়ি শেখ হাসিনাকে বিদায় দেওয়া যায় এইটাই। বিকজ খুশি ওরা তো এই প্ল্যানিং এর মধ্যে ছিল। হ্যাঁ, ওই প্ল্যানিং এর মধ্যে করছি যে ওরা তো প্ল্যানিং এর ভেতরে ছিল, তাহলে ওরা তো রিজিগনেশন লেটার নিয়ে নিতে পারতো বা কাস্টডিতে নিয়ে নিতে পারতো। আপনাকে একটা কথা, হ্যাঁ, সেফ কাস্টাডিতে নিতে পারতো। আপনাকে একটা কথা বলি, শেখ আপনার
এরশাদ সাহেবের সময় আমাদের সাত্তার সাহেব একটা ভিজিটে ছিলেন সৌদি আরবিয়ায়, জেদ্দায়। সেখান থেকে যখন উনি ফিরলেন ঢাকায়, তখন কিন্তু উনি কিন্তু তখন অলরেডি প্রেসিডেন্ট দেশের, ঠিক আছে? যখন ফিরছেন, ওনাকে কিন্তু রিসিভ করতে গেল হুসেন মোহাম্মদ এরশাদ এয়ারপোর্টে। বাট হুসেন মোহাম্মদ এরশাদ ওয়াজ ওয়েরিং আ হাওয়াইন শার্ট একটা। হি ওয়াজ নট ইন ইউনিফর্ম। এই ইউনিফর্মে না থাকার জন্য আমরা তখনও মনে করেছি দ্যাট এইটা তো ডিফাইন্স, সেনাপ্রধান ডিফাই করছে ওনাকে হাওয়াইন শার্টে। সেনাপ্রধান when he goes to receive the head of government or head of state, he must be in uniform. He must salute. স্যালিউটেরও অনেক এদের মধ্যে অনেক ইয়ে আছে, কায়দা কানুন আছে। টুপি পরে থাকতে হবে, দেন ইউ ক্যান স্যালিউট ও হোয়াট এভার, কিছু নিয়ম কানুন আছে, আমি এত জানি না। কিন্তু তখনই আমি আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ কামিং। এগুলো কিছুদিন পর উনি ক্ষমতাটা নিয়ে নিলেন। আরো বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ গোয়িং টু বরিশাল। বরিশালের থেকে ফেরার সময় আমাদের যাওয়ার সময় আমাদের ওই যে পীর সাহেব, কি নাম, খুব নাম করা ছিলেন তখন, এরশাদ সাহেব ওনার ভক্ত ছিলেন। হ্যাঁ, এরশাদ সাহেব শর্ষিনার ফরিদপুরের, না না না, শর্ষিনার তো আইয়ুব খান, এই যে ইসের, আরে যার ছেলেরা জাতির পার্টি করেছে, আচ্ছা, ফরিদপুরের ওই পীর সাহেবের এখানে আমাদেরকে, আমরা খানা খাচ্ছিলাম ফরিদপুর সার্কিট হাউসে, খানা খাচ্ছিলাম। তখন ফোন আসলো সেখান থেকে, পীর সাহেবের ফোন আসলো যে আপনাকে দুপুরে এখানে খেতে হবে। তো আমরা দুপুরে ওইখানে যখন ওইখানে পীর সাহেবের এখানে কিন্তু সিস্টেম ছিল, একটা ইয়ে ছিল খুব, আপনার খাওয়া দাওয়া খুব ভালো, পোলাও, কোরমা, দিস দ্যাট, ভিআইপিদের জন্য ভিআইপি রুম ছিল বসার জন্য, আর খাস আম লোকজনের জন্য আলাদা ছিল। তো আমরা যখন গেলাম তখন দেখি জেনারেল আব্দুর রহমান, যিনি মারা গেলেন ফ্রান্সে এজ অ্যাম্বাসেডর, জি, জেনারেল আব্দুর রহমান তখন যশোরের জিওসি। জেনারেল আব্দুর রহমান তখন ঢাকায় ট্রান্সফার হয়েছে 9th ডিভে ওনার ইসের জন্য। এবং আমরা রুমে ঢুকার পরে উনি শুরু হয়ে গেলেন যে কি সরকার চালান আপনারা, সরকার চালাতে পারলেন না, আট্রশিল্পীর একজন, আটরশি পার্লামেন্ট আপনারা পারেন না, মৌলানা মান্নান গিয়ে বেলে গিয়ে বসে গেল হ্যান্ডে। তখন কিন্তু আমি 90% শিওর, আমি রুম থেকে বেরিয়ে গেলাম, আমি 90% শিওর দ্যাট আর্মি ইজ কামিং, মার্শাল ল ইজ কামিং। তো এইভাবে অনেক কিছু বোঝা যায় আপনি যদি একটু খেয়াল করেন যে কোথায় কি হচ্ছে। তো এই কারণেই আমি বলেছি